বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরত দিলেন এক তৃণমূল নেতা, আলিপুরদুয়ারের তৃণমূল নেতা। তিনি বলছেন যে তার আগের লিস্টে তালিকায় তার নাম ছিল, কিন্তু যাতে বিতর্ক না হয় এখন তিনি নাম উজ্জ্বল করে নিতে গাইলেন, সেই জন্য তিনি বিডিওর কাছে চিঠিও লিখেছেন। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন, সরাসরি একবার রাজকুমারের সঙ্গে কথা বলি। রাজকুমার, নাম এলো কি করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি শুধু বিতর্কের কথা ভেবেই নামটা ফেরাচ্ছেন নাকি সত্যি তিনি যোগ্য নন বলে নাম ফেরাচ্ছেন? না, একদমই দেখো অতনুদা, সেটা হচ্ছে 2018 সনে কিন্তু এই যে আলিপুরদুয়ার জেলা পরিষদের যে পূর্ত দপ্তরের যে পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ ওরাও, তার মায়ের নামে কিন্তু ঘরটা 2018 সনে এসছিল। এবং যে সময় 2018 সনে তার মায়ের নামে এই আবাস যোজনায় ঘর আসে, সেই সময় কিন্তু রমেশ ওরাও জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেনও না। অর্থাৎ সেই সময় তিনি একজন সাধারণ নাগরিক ছিলেন এবং তৃণমূলের নেতা ছিলেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সে সময় তিনি দাঁড়াননি এবং পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ হননি জেলা পরিষদে। সেই সময় তার মায়ের নাম এসছে এবং শুধু তাই নয়, তার মা, যেটা ওই কর্মাধ্যক্ষ দাবি করেছে, তার মা সে সময় আলাদা থাকতেন, ফলে একটা চা বাগানের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে থাকতেন ওনার মা, সেই হিসেবে তার মায়ের নাম এসছিল। কিন্তু 2018 সনের পরে রমেশ ওরাও পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে 2023 সনে কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন এবং তার একটি প্রাইভেট স্কুল আছে, সেই স্কুলের ব্যবসা করে তিনি একটা বাড়িও করেছেন। বর্তমানে তার মা তার সঙ্গে থাকছে, যেহেতু তার পাকা বাড়িতেই তার মা থাকছেন, সেই কারণে কিন্তু এই পূর্ত কর্মাধ্যক্ষ তার মায়ের যে নামে যে বাড়ি সেটা ফিরিয়েছেন। তার বক্তব্য যে অনেক গরিব মানুষ আছে, আমি এলাকার নেতা। আলিপুরদুয়ারের পূর্ত কর্মাধ্যক্ষ একবার শোনা যাক। আমার 2018 বছরে আমার মার নামে একটা ঘর ছিল, সার্ভেতে একটা লিস্টের নাম ছিল। তখন আমিও জেলা পরিষদ ছিলাম না, কিন্তু এখন মা আমার সাথেই থাকে। আমি মার নামে যে বাড়ি আছে ওকে কোনো অন্য লোক পাক বলে আমি ওইটা আমাদের মাদারিহাট বিডিও সাহেবের কাছে ওইটা উইথড্র করলাম লিস্টে। বাংলাদেশে 95 জন ভারতীয় মৎস্যজীবী আটকে, 6টি ট্রেলার পুরোপুরি আটকে গিয়েছিল, বাংলাদেশ বর্ডারে চলে গিয়েছিল। তো তাদের ফেরানোর জন্য এবার উদ্যোগ নিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন এই মৎস্যজীবীদের কীভাবে এদের ফেরানো যায়। শুধু তাই নয়, এই মৎস্যজীবীদের পরিবার কি অবস্থায় রয়েছে, তাদের খাওয়ার কি হচ্ছে, তাদের সংসার চলছে কিভাবে, খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, সরাসরি। বিশ্বজিৎ, কি প্রক্রিয়া শুরু হয়েছে, কিভাবে ওই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা যায়? মাস দুয়েক আগে কাকদ্বীপে 6টি ট্রলার বাংলাদেশে আটক হয়েছিল। ভারতে আটক বাংলাদেশি মৎস্যজীবীদেরও ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশে আটক মৎস্যজীবীদের ফেরানোর জন্য এবার তৎপর রাজ্য। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, 95 জন আটকে রয়েছেন, সেই 95 জনকে ফেরানোর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে প্রশাসন, তাদের পরিবার কি অবস্থায় রয়েছে, তাদের কিভাবে সাহায্য করা হচ্ছে? হ্যাঁ দেখো, পরিবারের অবস্থা কিন্তু একদম ভয়াবহ পরিস্থিতি। যেটা হয় যে বাড়ির যদি কর্তা অন্য জায়গায় থাকে, অন্যত্র বাংলাদেশে বন্দী থাকে, তাহলে যে মেন রোজগার না থাকার ফলে যে পরিস্থিতিটা হয় সেটাই কিন্তু হয়ে রয়েছে। তবে এই মুহূর্তে যেটা খবর আসছে যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানার পর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে কিন্তু তিনি চিঠি দিয়েছেন এবং একটা রাজ্য সরকার তরফ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যে এই মুহূর্তে যে 6টি ট্রলার এবং যে 95 জন মৎস্যজীবী যারা বাংলাদেশে আটক রয়েছে তাদেরকে আনার জন্য কিন্তু কথাবার্তা শুরু হয়েছে। সেইভাবেই কিন্তু তিনি নিজের যে দপ্তর থেকে কিন্তু কাকদ্বীপের যে বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরা, তারাকে কিন্তু সরাসরি ফোন করেন এবং ফোন করে জানতে চান পরিবারের পরিস্থিতিটা কি রয়েছে এবং তিনি আরও পরিষ্কার করে বলেন যে ওদেরকে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করবে এবং খুব শীঘ্রই তাদেরকে ফিরিয়ে আনা হবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং এই মুহূর্তে পরিবারগুলো কিন্তু কিছুটা স্বস্তি, যে 2 মাস ধরে তারা কোনো খবর পাচ্ছিল না তাদের পরিবারের। তবে রাজ্য সরকার যে উদ্যোগী হয়েছে তারা কিন্তু রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছে। যদি এইটা হয়, তারা সত্যি রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ থাকবে। অতনু, ধন্যবাদ। প্রায় 2 মাস আগে কাকদ্বীপেরই 6টি ট্রলার পরপর এরা গভীর সমুদ্রে মাছ ধরবার জন্য গিয়েছিল। ওই সময়ে
বাংলাদেশ জলসীমানার মধ্যে যেভাবে ওরা চলে যায়, বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে, 3 থেকে 4 দিনের ভিতরে বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেই মেডিকেল কলেজে সিকিম থেকে পর্যন্ত চিকিৎসার জন্য রোগী আসেন। তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এত বড় মেডিকেল কলেজ, হাসপাতাল অসুস্থ। আচ্ছা, কেন অসুস্থ বলছি? অসুস্থ বোঝা যায় কিছু রোগের উপসর্গ দেখে। কিছু উপসর্গ আপনাদের দেখাই। উপসর্গ 1, দেখুন তো, দূর দূর থেকে রোগী আসছে, তাদের কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কেন হাসপাতালে কাঁধে করে নিয়ে আসতে হবে? হাসপাতাল চত্বরে ঢোকার পর কোনো ট্রলি, কোনো স্ট্রেচার, কোনো হুইল চেয়ার কিচ্ছু জোটেনি। দেখুন, স্যালাইন নিয়ে আসছেন, এই অবস্থায় নিয়ে আসছেন, কোনো মতে কিছু ঢুকলো না এত বড় হাসপাতালে। কেন? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে যদি সেই হাসপাতালে কাউকে আসতে গেলে ট্রলিও জুটবে না, একটা হুইল চেয়ার জুটবে না, এই অবস্থায় মুমূর্ষ রোগীকে কাঁধে করে কখনো দুজনের দুদিক থেকে ধরে নিয়ে তারপরে হাসপাতালে ঢুকতে হচ্ছে। দেখো, একেবারে তাই। যে সংখ্যা এখানে রোগী প্রতিদিন আসে, বিশেষ করে আউটডোরে বা ইমার্জেন্সিতে, এবং রাতের মেডিকেলে, সেখানে ইমার্জেন্সি যত রাত বাড়ে ইমার্জেন্সিতে কিন্তু রোগীর সংখ্যা বহু করে বাড়তে থাকে। কারণ একমাত্র রেফারেল হাসপাতাল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেই বাংলা আসাম সীমান্ত থেকে শুরু করে সিকিম কিংবা বিহারের কিষানগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসে। কিন্তু এসে যে প্রথমেই তাদের দুর্ভোগে পড়তে হয় কি, যে যখন এই অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নিয়ে ইমার্জেন্সিতে যাবে বা আউটডোরে দেখাতে যাবে, সেই সময় কিন্তু যে কথা তুমি জানাচ্ছিলে, যে ট্রলি বা স্ট্রেচার কিন্তু নেই, রয়েছে এখানে, কিন্তু তা কিন্তু সংখ্যায় অনেক কম। এবং দীর্ঘদিন ধরে এই দাবি তারা জানিয়ে আসছে রোগী আত্মরা। এবং যদিও বা স্ট্রেচার বা ট্রলি মেলে, তাতে কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলে না। কারা টেনে নিয়ে যায় রোগীর আত্মীয় পরিজনরা। এমনকি আমরা অনেক সময় দেখে এসেছি, একে তো ট্রলি স্ট্রেচার পাওয়া যায় না পার্থপ্রতিম, আর যদি পাওয়াও যায় এরপর খুঁজতে হয় যে ভাই কে এই ট্রলিটা নিয়ে যাবেন ঠেলে, কে এই স্ট্রেচারটা, এই হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যাবেন, অর্থাৎ কোনো স্বাস্থ্যকর্মীর দেখা মেলে না। আচ্ছা, কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ, একবার শোনা যাক। আমাদের এখানে দৈনিক ওপিডি পেশেন্ট প্রায় 4000 মতো ওপিডি পেশেন্ট হয়। তো সেখানে নিশ্চয়ই 4000-এর মধ্যে অনেক পেশেন্টই থাকে যাদের কিনা ট্রলি বা হুইল চেয়ারের দরকার হয়। দেখা যায় যে নাম্বার অফ যে ট্রলি, সে হয়তো আমাদের টোটাল নাম্বার অফ যে পেশেন্ট আছে সেখানে একটা হিউজ সংখ্যক লাগে। তো অত সংখ্যক ট্রলি তো এই মুহূর্তে করা সম্ভব না। তাও দেখা হচ্ছে যাতে ট্রলির সংখ্যাগুলো আরো বাড়ানো যায়। ওই যে বলছিলাম না, অনেকগুলো উপসর্গ দেখে তবে বলছি অসুস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ নাম্বার 2, রাত বিরেতে যদি কেউ এমার্জেন্সিতে আসেন, রক্তের দরকার পড়লে কি করবেন? যারা ভুক্তভোগী তারা জানেন, তারা বলছেন কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। আমার বেটি হবই, ও ডেলিভারি সিসার হলো, ব্লাড পাইনি, দিয়ে এটা পাইছি, আর একটা লাগে, এইখানে বলছে কি ব্লাড নাই। ডাক্তার বললেছে কি ব্লাড লেও সব জোগাড় করে, ডাক্তার বললেছে ব্লাড জোগাড় করছে, এখানে আসলাম ব্লাড নাই। পার্থপ্রতিম, রক্তও মেলে না এখানে। দিনের বেলা সাধারণত মিলল, রাতের কিন্তু যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে, এই যে প্রসব যন্ত্রণা নিয়ে মেয়েকে কিন্তু ভর্তি করেন ইসলামপুরের কাছে বাসিন্দা, এবং তার 2 ইউনিট রক্তের প্রয়োজন ছিল। সন্ধ্যাবেলা 1 ইউনিট রক্ত সেই ব্লাড ব্যাংক থেকে নিল। রাতে যখন আবারও ডাক্তার জানিয়ে দেয় আরও 1 ইউনিট রক্ত লাগবে ইমিডিয়েট, সেই সময় কিন্তু এই প্রসূতি মেয়ের মা তিনি ছুটে যান ব্লাড ব্যাংকে এবং গিয়ে তিনি হতাশ হয়ে ফিরেন। কেননা সেই সময় ব্লাড ব্যাংকের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদেরকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে কোনো রক্ত দেওয়া যাবে না। অর্থাৎ যে রাতে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে কোথায় মিলবে,
সেই রক্ত, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষ বা যে স্বাস্থ্যকর্মী সে সময় অন ডিউটি ছিলেন সেখানে ব্লাড ব্যাংকে, তার দাবি যে এই মুহূর্তে যে একটা ইউনিট চলছে ওই রোগীর যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু কেন দেওয়া হলো না, এই যে মহিলা যিনি কিন্তু এসছেন ইসলামপুর থেকে এবং এসে তাকে যে হয়রানির মুখে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই, তা নিয়েও কিন্তু এই মেডিকেলে যে স্বাস্থ্য পরিষেবা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অতনু, স্বাভাবিক প্রশ্ন তো উঠবেই পার্থপ্রতিম, কারণ আরও উপসর্গ তো রয়েছে। সেই উপসর্গগুলো দেখানোর পরে অসুস্থ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রশ্ন তো উঠবেই। রোগীদের কথা তো শুনলেন, কোনো রোগীকে স্ট্রেচার যেহেতু পাওয়া যাচ্ছে না, হুইল চেয়ার পাওয়া যাচ্ছে না, কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। রক্ত রাতে পাওয়া যায় না, তাও তো শুনলেন। আজ রোগীর সঙ্গে যারা আসেন দূর দূর থেকে আসছেন, ওই যেমন পার্থপ্রতিম বলছিল ইসলামপুর থেকে একজন এসছেন, কেউ সিকিম থেকে আসেন, তারা যে এসে থাকবেনটা কোথায়? ওই দেখুন থাকার জায়গা। হ্যাঁ, রাত্রিবাসের এটাই জায়গা। করিডোরের দুপাশে মশারি টাঙিয়ে যে যার নিজের মতো জায়গা দখল করে শুয়ে পড়ুন। কিন্তু হ্যাঁ, জায়গা কিন্তু আপনার একার না, জায়গা মানুষের একার নয়। সেই করিডোরে টহল দিচ্ছে গরু।